গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার সকালটা দেখো আমার সোনার সাথে শুরু হয়ে গেছে। আমি যখন ছাদে আসি আমার সোনাও আমার সঙ্গে ছাদে ও আমার আসার আগে দাঁড়িয়ে থাকে, মা কখন আসবে দরজাটা খুলে দেবে। আমাদের চাবি রিংটায় একটা ছোট্ট পুতুলের মতো লাগানো আছে, সেই পুতুলটা নিয়ে ও রোজ খেলে। মা কখন দরজা খুলে দেবে সেই অপেক্ষা করে ও ছাদে এসে একটু মায়ের সঙ্গে থাকবে। আমি যতক্ষণ মাখাবো ছাদে কিছু করবো ততক্ষণও আমার সাথে থাকবে। তারপরে আমি যখন নিচে চলে যাবো ও নিচে চলে যাবো। আমি যদি অর্ধেক নিচে গিয়ে ও যাচ্ছে, ও ধরো চলে গেছে অর্ধেক সিঁড়ি, আমি যাইনি, আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আমি কতক্ষণে যাব, যতক্ষণ আমি এখানে কাজ করব ততক্ষণ আমার পায়ে পায়ে ঘুরবে, খেলা করবে। দেখো এদিক ওদিক যাচ্ছে, আমি দেখছি আছে কি নেই, তো আমার সঙ্গে থাকে। সকালে ঘুম থেকে উঠতে দরজা খুলি, সঙ্গে সঙ্গে দেখি ও বসে আছে। আমাকে মানে টয়লেট যেতে দেবে না এমন অবস্থা। আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাত মেখে দিতে হবে। সারা রাত ধরে সেই সারা রাতে খায়, তারপর তো সারা রাত আর খায় না, ওরা খেলা করে খিদে পেয়ে যায়, সেই জন্য ওকে খেতে দিতে হবে। যাই হোক ভালোই লাগে আমার, যেন টয়লেট থেকে এসে আগে আমার দুটো বিড়ালকে ভাত মেখে দিই, তারপরে অন্যান্য কোনো কাজ করি। আমি আগে জীব সেবা করি, তারপর শিব সেবাটা পরে হবে। তো আজকে মেঘলা আকাশ, বেশ সকালবেলায় মেঘলা মেঘলা, ভালো লাগছে না জানো, এত গরম করছে, কোনো কাজ করতে পারছি না। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তাল গাছ একবারে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, তাই তো? সে আমাদের এরকম তাল গাছ না, ওটা নারকেল গাছ। তারপরে যেহেতু কালকে ছাদটা ডিপ ক্লিনিং করেছিলাম, আজকে ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি। রোজ যদি এরকমভাবে ঝাঁট দিয়ে নিই ছাদটা পরিষ্কার হয়ে যাবে। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে তাকে বেশি পরিশ্রম করতে হয়, তাতে অসুবিধা নেই। আমার তো কিছুই ছিল না, যখন বিয়ে হয়ে আসি দুটো ঘর ছিল, তারপর আস্তে আস্তে সব হয়েছে। নিজের হাতে দাঁড়িয়ে থেকে সব করেছি। সেই বাড়িঘর যদি নোংরা হয় খুব কষ্ট হয়। আমার তো সব কিছু তৈরি করা ছিল না, যে আমি এসেছি সব কিছু তৈরিই ছিল, আমার তো মায়া নেই। যেহেতু আমি নিজে দাঁড়িয়ে থেকে সব করেছি না, সব জিনিসের প্রতি খুব মায়া। তারপর ছাদটা ঝাঁট দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে কেচে নিলাম, তারপর ছাদটা ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে তারপরে এবার আবার দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে আকাশটা। আমার তো খুব ভালো লাগছে। নিচে আসলাম, আমাদের সোফাটা ঝেড়ে নিলাম। অনেক কষ্ট করে এই সোফাটা কাঠের করা হয়েছে, একটা মানে বাংকার ঢাকা, আর একটা টেবিল, আর একটা সোফা। আমরা মধ্যবিত্ত, যাই করি না অনেক কষ্ট করে ভেবেচিন্তে করতে হয়। তো যাই হোক করে দিয়েছে বলে আজকে বসতে পাই। এখনও পর্যন্ত গদিটা করতে পারিনি, আমরা পালিশও করতে পারিনি, নিজেরাই রং করেছি। তো এই প্রাইমার করেছি, এখনও রং করতে পারিনি। আস্তে আস্তে সবই হবে, ধৈর্য রাখতে হবে। তারপর আবার ওর এক দফা খাওয়া হয়ে গেছে, আবার বলছে খেতে দিতে। ও যেন সব কথা বলতে পারে, তো অনেকে তো হাসবে, ও সব খেতে দাও বলতে পারে, খিদে পেয়েছে বলতে পারে, আমাকে ডেকে নিয়ে আসে। ও আমি ধরো রান্নাঘরে আছি, ওর খিদে পেয়েছে, আমাকে গিয়ে ডেকে নিয়ে আসে। আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। ওকে আমরা পুষিনি, ওকে আমরা একজন না আমাদের বাড়ির কাছে ফেলে দিয়ে গেছিলো। দুদিন ধরেও বৃষ্টির মধ্যে কেঁদেছিল, আমরা বুঝতে পারিনি কোথায় বিড়াল কাঁদছে। তারপর আমার ছেলেকে একদিন নিয়ে এলো, আমি তো ওকে দেখে ভয়ে চিৎকার করে, কারণ আমি কোনোদিন বিড়াল ধরিও নি আর বিড়াল কাছে থেকে দেখিও নি। তারপর ওকে খেতে দিলাম। ওকে খেতে দিতে আমার খুব ভালো লাগে, কারণ এই পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। মানে পয়সা, টাকা, মান সম্মান এইসবের জন্য ভালোবাসে, আর একমাত্র ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সেই জন্যে আমিও ওকে খুব ভালোবাসি। দেখো কী কাণ্ড করে, সকাল থেকে আমার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু ঘুমাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, কিন্তু ও কিন্তু আমার পায়ে পায়ে ঘুরছে। ওই দেখো আমাকে কাজ করতে দেবে না। এইগুলোর জন্যই না আমার খুব ভালো লাগে, ওকে নিয়ে আমি থাকতে খুব ভালোবাসি। আমার দুটো বিড়াল আর আমার দুটো কুকুর নিয়ে আমি বেশ আছি। মানুষকে ভালোবেসে আমি দেখেছি, বারবার ঠকেছি। মানুষকে বিশ্বাস করতে করতে আজকে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানুষকে বিশ্বাস করে এত আঘাত পেয়েছি, সেই জন্য মানুষের থেকে এখন গাছপালা, জীবজন্তু এই নিয়ে থাকতে ভালোবাসি। আমি অনেকে গল্পের বই পড়ে, কিন্তু বই পড়া অভ্যাসটা আমার নেই। তবে যারা পড়ো তাদের খুব ভালো অভ্যাস। নিজের সংসার, নিজের ঘরের কাজ, এই পশু পাখি, অনেকে বলে বিড়াল পুষেছিস বাড়িতে লোম হবে, নোংরা, বাবা যদি আঁচড়ে দেয়, কামড়ে দেয়। বিশ্বাস করো আমার বাড়িতে কেউ না এলেও আমার চলে যাবে, কিন্তু আমার এই বিড়াল দুটো আমাকে খুব ভালোবাসে। যারা আমার সঙ্গে সব সময় থাকে না তাদেরকে আমি সব থেকে বেশি ভালোবাসি। যারা আসবে তারা দুদিনের জন্য আমার কাছে সঙ্গে আসবে, তার কি আমার সঙ্গে থাকবে না আমাকে সময় দেবে। এই বিড়ালটা আমার সময় সঙ্গ দেয়, আমাকে ভালোবাসে। আমার কষ্ট হলে আমি ও খেলা টেলা দেখে, ওর কাণ্ড দেখে আমি ভালো থাকি। ভালো থাকাটাই তো আসল কথা, একটা দিন কাটানো অনেক বড় কথা। তারপর গোটা বাড়ি ঝাঁট দিয়ে নিলাম। এই দেখো সিঁড়িগুলোও ঝাঁট দিয়ে নিলাম। এবার রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেবো, নিচে সিঁড়িগুলো ঝাঁট দেবো। রাত্রেবেলায় রান্নাঘর ভালো করে সার্ফ দিয়ে মুছে, তারপরে গুছিয়ে দিয়ে, বাসনপত্র গুছিয়ে মেজে পরিষ্কার করে তারপরে আমি ঘুমাই। সকালবেলায় আমার রান্নাঘর মুছলে জল জল হয়ে যাবে, বা আমার পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া ভালো লাগে না। তো
ওই খোলা টোলা পড়েছিল সব ঝাঁট দিয়ে নিই, রোজ সকালে আমার এইগুলোই কাজ। তারপর ঝাঁট দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল, ঘর মোছাও হয়ে গেছে, রান্নাঘরে এসে জল খেয়ে নিলাম। 1 গ্লাস জল খাই রোজ আমি। তার আগে কিন্তু একটু বোতলে খেয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু আর তোমাদেরকে দেখাইনি। জল খাওয়া হয়ে গেল, এবার রান্নাঘরে এসে চা করতে শুরু করলাম, কারণ ওরা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। 3 জনার 3 কাপ চা, আমার ছেলের কমপ্লেন, আমাদের চা। আমি ছেলেকে খুব একটা চা খেতে দিই না, তবু অনেক চায়ের নেশা হয়ে গেছিলো, এখন অনেকটা ছেড়েছে। তো যাই হোক, চা খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, চা খেলে খিদে নষ্ট হয়ে যায়। যদিও এটা লিকার চা, এটা কিছু হবে না, কিন্তু দুধ চা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। জেনে শুনে আমরা বিষ খাই। তারপরে চাটা বসিয়ে দিয়ে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, কারণ আমি চা নিয়ে চলে যাব আর সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দেবো। চা খেতে খেতে আমার ভাতটা হয়ে যাবে, আর ভাতটা হয়ে গেলে আমি তরকারিটা কেটে বসিয়ে দেবো। একটা রুটিনের মধ্যে চললে বা হিসাবের মধ্যে চললে সংসারের অনেক কাজ হয়ে যায়। আজকে আমি 5 বছর হয়ে গেল ইউটিউব করছি। মাঝখানে কিছুদিন করিনি, কারণ আমার জীবনে অনেক সমস্যা ছিল, তার জন্য আমি করিনি। আমার শারীরিক সমস্যা ছিল, বন্ধ রেখেছিলাম, ভালো লাগতো না কিছুই, হাসতে, কথা বলতে, তারপরে আনুষঙ্গিক কিছুই ভালো লাগতো না। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে ডাকলাম, দেখলে তো। তারপর আমার কিছুই ভালো লাগতো না, ভিডিও করতেও ভালো লাগতো না। তারপর ছেলে আমাকে বোঝালো, তাও সকালবেলা দেখো ভিডিও করি, সবাই ঘুমায়, কথা বলতে পারি না। আগে তো ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করতাম, কিছুটা ভয়েস দিতাম, কিছুটা গান দিতাম, কিছুটা কথা বলতাম। এখন ফেসবুকে ভিডিও করে করে এমন হয়ে গেছে, ভয়েস দিয়ে দিয়ে ফেসবুক আমি ভিডিও করি ভয়েস দিয়ে, সেই জন্যে ভয়েস দেওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে। এই জন্য এখন এখানেও ভয়েস দিয়ে ভিডিও করি, যেহেতু সবাই ঘুমায়, সেই জন্য সবসময় কথা বলে সবারই ডিস্টার্ব হবে, সেই জন্য আমি ভয়েস দিয়ে এখন ভিডিও করছি। আমি আগেও ভয়েস দিয়ে ভিডিও করেছি, কারণ আমার তো অনেক বছরের ফেসবুক চ্যানেল ছিল, চ্যানেলটা নষ্ট হয়ে গেল। যাই হোক, আবার নতুন করে চ্যানেল খুলেছি। একটা চ্যানেল আমরা সন্তানের মতন তিলে তিলে বড় করি, সেই চ্যানেল যখন নষ্ট হয়ে যায় না, খুব কষ্ট হয়। আবার নতুন করে চ্যানেল তৈরি করতে একটা অনেক কষ্টের ব্যাপার। আমার প্রচুর বড় চ্যানেল ছিল, 10,000-এর চ্যানেল, আবার আমি ওখান থেকে ইনকামও করেছিলাম। আজকে সেই টাকা থেকে, যে টাকা আমি পেয়েছিলাম ইউটিউব থেকে, সেই টাকা দিয়ে ফোন কিনে আজকে আমি ভিডিও করছি। আমি ভেবেছিলাম যে ইউটিউবের টাকায় আমি একটা ফোন কিনবো। এই চ্যানেল থেকে যদি কখনো ইনকাম করতে পারি, একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে। ক্যামেরায় সবাই দেখি ভিডিও করে, ক্যামেরায় খুব সুন্দর কোয়ালিটি হয়। যদি তোমাদের সাহায্য পাই বা কখনো ভগবান চোখ তুলে তাকায়, ভাগ্যে থাকতে হয়, জানো তো, ভাগ্যে না থাকলে কখনো কিছু পাওয়া যায় না। অনেকেই কাজ করে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সবাই সাকসেস হয় না। যার ভাগ্যে থাকে সেই হয়। একটা পাশাপাশি দোকান থাকবে, দেখবে একটা দোকানে বিক্রি হয়, একটা দোকানে হয় না, যে যার ভাগ্যে খায়, বুঝেছো? তো যাই হোক, আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে যখন টাকা পেয়েছিলাম, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো যখন ভিডিও করতাম। নিজের লোকই বলো, পাড়া প্রতিবেশী বলো, বা আশেপাশে যখন ভিডিও করতাম দেখতো, কেউ হাসতো, তখন আমি তখনও কেয়ার করিনি, এখনও কেয়ার করি না। আর আমি যখন ভিডিও করতাম, আমাকে দেখে অনেকে ভিডিও করা শিখেছে। আমার খুব ভালো লাগে যে আমি একটা এমন কাজ করেছি, আমাকে দেখে মানুষ সেই করার চেষ্টা করে। কিন্তু তখন অনেকে আমাকে নানান কথা বলতো, হাসতো, আমাকে নিয়ে সমালোচনা করতো। তখন সে মনে করতো সেই কাজটা খুব খারাপ, কিন্তু এখন তাদের ফ্যামিলির লোকরাই করছে, কতজন ভিডিও করছে। নিজেরা যখন করে তখন মনে হয় ঠিক, অন্য কেউ কিছু করলে মনে হয় ভুল। নিজেরা যখন পোশাক আশাক পরে কেউ, তখন মনে করে সব ঠিক, কিন্তু অন্যরা করলে ভুল। যাই হোক, এটা সবার ক্ষেত্রেই মনে হয়। তারপর আমার ছেলেকে বললাম জলগুলো তুলে দিতে। আমার ছেলেকে আমি টুকটাক কাজ বলি, আমি যখন একা করতে করতে ক্লান্ত হয়ে যাই, আমার ছেলেকেই বলি এটা করে দে, ওটা করে দে। কারণ এই বাড়িতে নিজের বলতে আমার সন্তান, তার উপর আমি জোর খাটাতে পারি, তাকে আমি সব কথা বলতে পারি। আমি আমার শাশুড়িকেও বলি না, আমার হাজব্যান্ডকেও বলি না যে আমাকে কিছু করে দাও। আমার ছেলেকে বলি যে এটা করে দে, ওটা করে দে, কারণ ও দেখে যে মা পারছে না। সকালে আমার প্রচুর চাপ, সেই জন্য ওকে বললাম একটু জলটা তুলে নে। আমি কোনোদিনই বলি না। যখন আমি খুব অসুস্থ ছিলাম, তখন আমার ছেলেই কিন্তু সব করে দিত, জল তুলে দিত, আমাকে ওষুধ খাওয়াতো, দেখতো, বাড়ি ঘর পরিষ্কার করতো, আমার জামা কাপড়ও মেলে দিত। তো যাই হোক, আজকে ছেলের স্কুল আছে, তো ছেলে বৃহস্পতিবার, আজকে ছেলে যাচ্ছে স্কুলে। আমাদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর, ওই জন্য ও গাড়ি নিয়ে যাচ্ছে, আর ওর বাবা সাইকেল নিয়ে গেল। আমার দুটো নয়নের মণি বেরিয়ে গেল, একটা বাপ একটা বেটা, দুটোই মিলেই বেরিয়ে চলে গেল। তারপর দেখছি একবার মাকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিই। আজ দিনটা সবার খুব ভালো যাক। মা সবাইকে আশীর্বাদ করো আর সবার সঙ্গে থেকো। এটা আমার বাড়ির মা, আমার ছোট মেয়ে, আমার শ্যামা মা। দেখো আমি সাজিয়েছি। তারপর ওপরে এসে টুকটাক কাজ সেরে, ছেলে তো খেয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে গেছে, আমি এসে নিজের খাবারটা নিয়ে বসলাম। রাতে দুটো রুটি বেঁচে গেছিলো, দুটো রুটি দিয়ে এগ রোল করে নিলাম। মাঝে মাঝেই করি, ছেলে খেতে ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালোবাসে, কিন্তু হাজব্যান্ড তো ভাত খেয়ে অফিস গেল। আমি রুটিটা খাচ্ছি, ভাবছি এবার কী কাজ করব। আর ছেলে স্কুলে গিয়ে বললো যে মা আজকে স্যার নেই, এই ক্লাসগুলো হচ্ছে না।
দিয়ে আমি বললাম ঠিক আছে, যেটুকু হচ্ছে সেটুকু করে চলে আয়। ওদের তো 11, 12 তো মানে সব ক্লাস করতে লাগে না, যেই সাবজেক্টগুলো ওর আছে সেই সাবজেক্টের ক্লাসগুলো করলেই হয়ে যায়। দিয়ে বললো ঠিক আছে আমি আসবো। তারপরে খানিকক্ষণ পরে ও এলো। আমি দেখছি যে চান করার আগে আমি একবার ছাদে আসি। সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই কেচে, সেগুলো এতক্ষণ পর্যন্ত শুকিয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় না সেগুলো উল্টে পাল্টে দিই। অপূর্ব লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে তাই না, মন ছুঁয়ে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের কার কার অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে সেটাও জানিও। আমি সেই ব্যক্তি, এত লাখ লাখ মানুষের মধ্যে আমার টাকা ঢোকেনি। কপালটা কত খারাপ বুঝেছো, যে এত লাখ লাখ মানুষের মধ্যে আমার এত কপাল খারাপ যে আমার টাকা ঢোকেনি। যাই হোক, কপাল তো ভগবান লিখেছে, কেউ কারুর কপাল দিতেও পারে না, কেউ কারুর কপাল নিতেও পারে না। আমরা যে যার ভাগ্য নিয়ে জন্মেছি, তাই আমরা দুঃখ করতে পারি, কষ্ট করতে পারি, পরিবর্তন কিছু হবে না। যেটা আমাদের ভাগ্যে আছে সেটাই হবে, শুধু চেষ্টা করে যেতে পারি। ভাগ্যে কী আছে সেই নিয়ে তো বসে থাকা যায় না, চেষ্টা করতে হয়। তো যাই হোক, ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। খাওয়া দাওয়া, জামা কাপড়, চলাফেরা সব কিছু অন্যের অধীনে থেকে বড় হয়েছি। বাবা মা গরিব বলে সারা জীবন কষ্ট করেছি। যাই হোক, স্বামী বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পরও অনেক কষ্ট করতে হয়েছে। আজকে ভগবানের দয়ায় দুটো খেতে পাই, পড়তে পাই, জামা কাপড় পড়তে পাই, এটাই অনেক। আমি যেটুকুনি পাই হয়তো অনেক মানুষই পায় না। আমরা অনেকে ভাবি যে আমি ভালো নেই, সে ভালো নেই, কিন্তু আমাদের থেকেও কত কষ্ট করে মানুষ আছে। স্টেশনের ধারে থাকে, তাদের মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি হলে কষ্ট হয়, বাচ্চা কাচ্চা রাস্তার ধারে খেলে। আমাদের ছেলেরা তো তবু মাথার ছাদ আছে, দুটো ভালো মন্দ খেতে পায়। আমরা যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার সন্তান সেই কষ্ট পাক। আবার আমি এটাও চাই না যে আমি যে কষ্ট করেছি শ্বশুরবাড়ি এসে আমার বউমা সেই কষ্ট করুক। আমি যা যা পাইনি আমার ছেলের বউ যেন পায়। আমি যে স্বাধীনতা পাইনি আমার ছেলের বউ যেন সেই স্বাধীনতা পায়। আমি যে কষ্টগুলো করেছি তাকে যেন কষ্টগুলো না করতে হয়। আমি তো এসে শ্বশুরবাড়িতে ঘর দোর সব করেছি, তাকে যেন কিছু করতে না হয়। আমি যেন সব সাজিয়ে গুছিয়ে দিতে পারি। আমার তো মেয়ে নেই। যাই হোক, বৌমা কখনো মেয়ে হয় না, শাশুড়ি কখনো মা হয় না, কিন্তু তাকে যেন বন্ধুর মতন করে চলতে পারি। চেষ্টা করব একটা বাবার রাজকন্যাকে নিয়ে এসে যেন তাকে ভালো রাখতে পারি, তাকে তার সব ইচ্ছাগুলো পূরণ করতে পারি। এখনকার মেয়েরা তো আমাদের মতন নয়। বাবা মা অনেক কষ্ট করে একটা সন্তান নিচ্ছে, অনেক কষ্ট করে বড় করছে, তাদেরকে মানে সচ্ছলভাবে বড় করছে। তারা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না করবে, সংসার দেখবে, এরকমটা না ভেবে ভাবতে হবে তারা ঘুম থেকে উঠেই খেয়ে দিয়ে অফিস যাবে। তো সেরকমভাবেই তৈরি হতে হবে। সবাই যদি ভাবে যে চাকরিওয়ালা বৌমা নেবো না, তাহলেও অসুবিধা। আমি তো আমার ছেলেকে বলি যে দুজনাই ইনকাম করবি, দুজনাই একসাথে বেরিয়ে যাবি, আবার দুজনে একসাথে বাড়ি ঢুকবি, দেখবি সম্পর্ক ভালো থাকবে। একজনা বাড়িতে থাকবি, একজনা বাইরে যাবি, তাতে তো অসুবিধা। আমার তো মনে হয় সারাদিন শুধুই সংসারে কাজ রান্না বান্না করে জীবন নষ্ট করার থেকে এখনকার মেয়েদের প্রত্যেকেরই নিজের পড়াশোনা করে যে যেটা করতে চায় নিজের পায়ে দাঁড়িয়ে কিছু না কিছু করা উচিত। কারণ একজনের ইনকামে সংসার চলে না, আর একজনের ওপর নির্ভর করে মেয়েদের অনেক শখ আহ্লাদ থাকে, ইচ্ছা থাকে, সেগুলো পূরণ করতে পারে না। বাবা মাকে কিছু দেওয়ার থাকে, দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলো নিজে কিছু করলেই করা যায়, বুঝলে। বাবার বাড়ি থেকে এসে একদিন ফুচকা খেয়েছিলাম, আবারও মনে হয়েছে ফুচকা খেতে, বললেই তো নিয়ে চলে আসে। ছেলে বলে দিয়েছিল ওর বাবাকে ফুচকা আনতে, ছেলে খাওয়ার পর আমার জন্য রেখে দিয়েছে, আমিও ফুচকা খেয়ে নিচ্ছি। চলো তোমরাও কিছু খেয়ে নাও। আজকের মতো টাটা, সবাই ভালো।